রাত ৩টা। আপনি নিজের ঘরে নিজের বিছানায় একা ঘুমাচ্ছেন। চারদিক ঘুটঘুটে অন্ধকার। হঠাৎ আপনি অনুভব করলেন আপনার পাশের খালি জায়গাটা ধীরে ধীরে নিচে দেবে যাচ্ছে, ঠিক যেন কেউ একজন আপনার পাশে এসে শুয়ে পড়ল। আপনি চোখ খুলতে পারছেন না, নড়তে পারছেন না, কিন্তু আপনি স্পষ্ট বুঝতে পারছেন একটা বরফ শীতল লোমশ হাত আপনার শরীর স্পর্শ করছে আর আপনার কানের কাছে ফিসফিস করে বলছে, তুই শুধু আমার। তখন নিজের বিছানায় ওই বন্ধ ঘরের ভেতর আপনি কোথায় পালাবেন? ওয়েলকাম ব্যাক প্রিয় শ্রোতা, আমি শাহাদাত হোসেন আর আপনি শুনছেন ভূত FM 9.8, যেখানে গল্প নয়, ভয় নিজেই কথা বলে। আজকের ঘটনাটি আমাদের কাছে পাঠিয়েছেন ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী রাইসা ছদ্মনামে। আমরা সাধারণত ভাবি ভূত বা জিন থাকে কোনো পোড়া বাড়িতে, গোরস্থানে বা পুরনো কোনো গাছে, কিন্তু ইসলামী বিশ্বাস ও লোককথা অনুযায়ী সাধারণত দুষ্টু বা অবাধ্য জিন, খবিস জিন মানুষের প্রেমে পড়ে। এরা বিশেষ করে আশিক জিন নামে পরিচিত, যারা মানুষের প্রতি শারীরিক বা আবেগগত আকর্ষণ অনুভব করে, মানুষের শরীরের ওপর তাদের অধিকার ফলাতে চায়। রাইসার জীবনেও এমন এক অদেখা ভয়ঙ্কর সত্তা প্রবেশ করেছিল যে তার শুধু মন নয়, তার শরীরকেও নিচের সম্পত্তি বানিয়ে ফেলেছিল। প্রতি রাতে রাইসার বন্ধ ঘরের ভেতর কি হতো? চলুন সময় নষ্ট না করে সরাসরি চলে যাই রাইসার সেই হাড় হিম করা শোবার ঘরের অন্ধকারে। ভয়ের আরেক নাম ভূত FM 9.8। প্রিয় শাহাদাত ভাই, আসসালামু আলাইকুম। আশা করি আপনি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি রাইসা, থাকি ঢাকার মোহাম্মদপুরে। আমি জানি না আমার এই কথাগুলো মানুষ কিভাবে নেবে। হয়তো অনেকেই খারাপ ভাববে, হয়তো কেউ বিশ্বাসই করবে না। কিন্তু একটা মেয়ে হয়ে নিজের সম্মান আর লজ্জার ভয় দূরে সরিয়ে আজ আমি এই ঘটনাটা শেয়ার করছি শুধু একটা কারণে। আমি চাই আমার মতো আর কোনো মেয়ে যেন না জেনে, না বুঝে এমন কোনো অশুভ জিনিসের মায়াজালে আটকে না পড়ে। কারণ ভাই, যখন আপনার নিজের বিছানা, আপনার নিজের শরীর আপনার কন্ট্রোলে থাকে না, যখন রাত নামলেই আপনার মনে হয় অন্ধকারের ভেতর খেটে কেউ আপনার দিকে তাকিয়ে হাসছে, তখন মনে হয় এই বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। আমার এই ঘটনাটা শোনার পর হয়তো অনেকেই রাতে একা ঘুমানোর আগে নিজের বিছানার পাশের খালি জায়গাটার দিকে একবার হলেও তাকাবেন। ঘটনাটা শুরু হয়েছিল আজ থেকে প্রায় 2 বছর আগে। আমি তখন ভার্সিটির 3rd ইয়ারে পড়ি। দেখতে শুনতে বেশ ভালো হওয়ায় আমার ফ্রেন্ড সার্কেলে বা আত্মীয়দের মধ্যে আমাকে নিয়ে একটা আলাদা আগ্রহ ছিল। সেবার শীতের শুরুতে আমার এক কাজিনের বিয়ে ছিল। বিয়ের অনুষ্ঠানটা হয়েছিল সাভারের দিকে একটা পুরনো রিসর্টে। বিয়ে বাড়ি মানেই আনন্দ, সাজগোজ আর হইহুল্লোড়। আমি সেদিন একটা গাঢ় লাল রঙের শাড়ি পরেছিলাম। চুলগুলো খোলা ছিল আর আমার এক বান্ধবীর কাছ থেকে আনা একটা খুব কড়া মিষ্টি গন্ধের পারফিউম মেখেছিলাম। অনুষ্ঠানের এক পর্যায়ে এশার আজান ঠিক পরপর আমি একটু ফ্রেশ হওয়ার জন্য রিসোর্টের পেছনের দিকের একটা ওয়াশরুমে যাই। জায়গাটা বেশ নির্জন ছিল আর তার পাশেই ছিল বিশাল একটা পুরনো বটগাছ। আমি যখন ওয়াশরুম থেকে বের হয়ে আসছি, হঠাৎ করে আমার মনে হলো ওই বটগাছের অন্ধকার দিক থেকে কেউ একজন আমার দিকে একদৃষ্টে তাকিয়ে আছে। বাতাস ছিল না, কিন্তু আমি স্পষ্ট দেখলাম গাছের কয়েকটা ডালপালা খুব অদ্ভুতভাবে নড়ে উঠল, আর সেই সাথে আমার কানের কাছে একটা শীষ দেওয়ার মতো শব্দ হলো। আমি থমকে দাঁড়ালাম। চারদিক একদম ফাঁকা। আমি নিজেকে বোঝালাম হয়তো মনের ভুল, এখানে এত মানুষ, কে আমার থাকবে। আমি তাড়াতাড়ি ভেতরে চলে এলাম। কিন্তু শাহাদাত ভাই, আমি যদি জানতাম যে ওই পারফিউমের কড়া গন্ধ আর ওই রাতের সাজগোজ আমাকে এমন কিছুর নজরে ফেলে দিয়েছে যা কোনো মানুষ নয়, তাহলে আমি সেদিন মরে গেলেও ওই বটগাছের নিচে যেতাম না। বিয়ের অনুষ্ঠান শেষে আমরা ঢাকায় ফিরে আসি। প্রথম কয়েকদিন সব স্বাভাবিকই ছিল, কিন্তু ঠিক 1 সপ্তাহ পর থেকে আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায় শুরু হলো। সেদিন ছিল মঙ্গলবার রাত। আমার বাবা মা পাশের রুমে ঘুমাচ্ছিলেন। আমি আমার রুমে একা। রাত তখন হয়তো 2টো বাজে।
আমি গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। আমার মনে হলো আমার রুমের তাপমাত্রা অস্বাভাবিকভাবে কমে গেছে। লেপের নিচে থাকার পরেও আমি শীতে কাঁপছিলাম। আমি চোখ খুললাম, রুম ঘুটঘুটে অন্ধকার। শুধু রাস্তার একটা ম্লান আলো জানালার পর্দা ভেদ করে ভেতরে আসছে। আমি পাশ ফিরে শোয়ার চেষ্টা করলাম, কিন্তু আমি নড়তে পারলাম না। আমার হাত, পা, মাথা সবকিছু যেন কেউ ফ্লোরের সাথে সুপার গ্লু দিয়ে আটকে দিয়েছে। আমি একটা আঙ্গুলও নাড়াতে পারছিলাম না, যাকে মেডিকেল সায়েন্সে বলে স্লিপ প্যারালাইসিস বা বোবায় ধরা। কিন্তু এটা শুধু বোবায় ধরা ছিল না, কারণ আমি স্পষ্ট দেখলাম আমার রুমের এক কোণায় আলমারির পাশে একটা বিশাল 8 ফুট লম্বা কালো ছায়া দাঁড়িয়ে আছে। ওর কোনো মুখ ছিল না, কিন্তু ছায়ার ঠিক মাথার দিকটায় দুটো টকটকে লাল জ্যান্ত চোখ আমার দিকে স্থির হয়েছিল। ছায়াটার কোনো মুখমণ্ডল ছিল না, কিন্তু আমি বুঝতে পারছিলাম ওটা একটা পুরুষের অবয়ব, আর ওটা সরাসরি আমার দিকে তাকিয়ে আছে। আমার হার্টবিট তখন কানের কাছে ড্রামের মতো বাজছে। আমি চিৎকার করে মাকে ডাকতে চাইলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না। ছায়াটা ধীরে ধীরে খুব মাপা পায়ে আমার বিছানার দিকে এগোতে শুরু করলো। ও আমার খাটের একদম কাছে এসে দাঁড়ালো, আর ঠিক সেই মুহূর্তে আমি অনুভব করলাম আমার খাটের এক পাশটা ধীরে ধীরে নিচে দেবে যাচ্ছে। ঠিক যেমন কোনো ভারী মানুষ খাটে এসে বসলে ম্যাট্রেসটা নিচে দেবে যায়, একদম তেমন। আমার চোখের সামনে কেউ নেই, কিন্তু আমার খাটে কেউ একজন এসে বসেছে। আমি আতঙ্কে চোখ বড় বড় করে ওই দেবে যাওয়া জায়গাটার দিকে তাকিয়েছিলাম। হঠাৎ আমি অনুভব করলাম একটা হাত, একটা বরফ শীতল অমানুষিক ঠান্ডা হাত আমার পায়ের গোড়ালির ওপর এসে পড়ল। হাতটার আঙুলগুলো অস্বাভাবিক লম্বা ছিল, আর তাতে কেমন একটা লোমশ খসখসে অনুভূতি। হাতটা খুব ধীরে ধীরে আমার পায়ের ওপর দিয়ে ওপরের দিকে উঠতে শুরু করল। আমি ছটফট করছিলাম। আমি আমার শরীরের সবটুকু শক্তি দিয়ে ওই অদৃশ্য বাঁধনটা ভাঙার চেষ্টা করছিলাম, কিন্তু আমি পারছিলাম না। আমার মনে হচ্ছিল আমি একটা অদৃশ্য লোহার খাঁচার ভেতর বন্দী। হাতটা যখন আমার কোমরের কাছে এলো, তখন আমি আমার কানের একদম কাছে আমার চুলের ভেতর একটা গরম নিঃশ্বাস অনুভব করলাম। কেউ একজন আমার কানের কাছে মুখ নিয়ে এসেছে, আর তারপর একটা ভারী ঘড়ঘড়ে পৈশাচিক গলায় সে ফিসফিস করে বলে উঠল, রাইসা, তুই কত সুন্দর, আজ থেকে তুই শুধু আমার, আমি তোকে অন্য কারো হতে দেব না। আমি আর আমার স্নায়ু ধরে রাখতে পারলাম না। আমার চোখের পানি গাল বেয়ে গড়িয়ে পড়ছিল। আমি শুধু মনে মনে আল্লাহকে ডাকছিলাম, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে এই শয়তানের হাত থেকে বাঁচাও। আমি মনে মনে আয়াতুল কুরসি পড়া শুরু করলাম। পড়া শুরু করার সাথে সাথেই ওই হাতটার চাপ আমার শরীর থেকে হঠাৎ করে উধাও হয়ে গেল। খাটের দেবে যাওয়া অংশটা আবার আগের মতো হয়ে গেল, আর আমার শরীরের ওপর থেকে সেই অদৃশ্য প্যারালাইসিসের বাঁধনটা ছুটে গেল। আমি এক লাফে বিছানা থেকে ছিটকে ফ্লোরে গিয়ে পড়লাম। আমার পুরো শরীর ঘামে ভিজে একাকার। আমি দৌড়ে লাইট জ্বালালাম। রুম পুরো ফাঁকা, কেউ নেই। কিন্তু যখন আমি আমার পায়ের দিকে তাকালাম শাহাদাত ভাই, আমি দেখলাম আমার পায়ের গোড়ালিতে, যেখানে ওই অদৃশ্য হাতটা আমাকে ছুঁয়েছিল, সেখানে কালচে নীল রঙের 5টা আঙুলের দাগ বসে আছে, ঠিক যেন কেউ আমাকে বরফ দিয়ে পুড়িয়ে দিয়েছে। আমার পায়ের গোড়ালিতে বসে থাকা সেই কালচে নীল রঙের 5টা আঙুলের দাগ দেখে আমার পুরো পৃথিবী যেন ঘুরতে শুরু করলো। বিজ্ঞান বা হ্যালুসিনেশন তো আর মানুষের শরীরে আঁচড় কাটতে পারে না। আমি বুঝতে পারলাম কাল রাতে আমার সাথে যা ঘটেছিল তা কোনো দুঃস্বপ্ন ছিল না, ওটা শতভাগ বাস্তব ছিল। আমি সে রাতে আর ঘুমোতে পারিনি। ফ্লোরে বসে 2 হাত দিয়ে হাঁটু জড়িয়ে শুধু কাঁদছিলাম। সকালে যখন মা আমাকে ডাকতে এলেন, আমার চোখের নিচের কালি আর উস্কো খুস্কো চেহারা দেখে উনি ভয় পেয়ে গেলেন। রাইসা, কি হয়েছে তোর? শরীর খারাপ? আমি মাকে পায়ের ওই দাগটা দেখালাম। বললাম, মা, কাল রাতে কেউ একজন আমার ঘরে ছিল, ও আমাকে ধরেছিল। মা দাগটা দেখে চমকে উঠলেন, কিন্তু মায়েরা যেমন হয়
তিনি নিজেকে সান্ত্বনা দিয়ে বললেন, আরে হয়তো ঘুমের ঘরে তুই নিজেই কোথাও গুঁতো খেয়েছিস, না হলে খাটের সাথে ঘষা লেগেছে। আমাদের এই বন্ধ ঘরে কে আসবে বল? আমি মাকে আর কিছু বোঝাতে পারলাম না, কিন্তু আমি জানতাম ওই দাগটা কোনো কাঠের ঘষা নয়, ওটা একটা শয়তানের মালিকানার চিহ্ন। এর পরের কয়েক সপ্তাহ আমার জীবনটা একটা জীবন্ত নরকে পরিণত হলো। দিনগুলো স্বাভাবিক কাটলেও সূর্য ডোবার পর থেকেই আমার বুকের ভেতরটা ধড়ফড় করতে শুরু করত। আমার মনে হতো রাত হওয়া মানেই ওই অশুভ শক্তিটার আবার আমার কাছে ফিরে আসা। আর সত্যিও ফিরে আসত। প্রতি রাতে ঠিক 2:30 কি 3টের দিকে আমার ঘুম ভেঙে যেত। আর আমি দেখতাম আমার রুমের কোনো না কোনো অন্ধকার কোণায় সেই 8 ফুট লম্বা বিশাল কালো ছায়াটা দাঁড়িয়ে আছে। ও কখনো জানালার পর্দার আড়ালে, কখনো আলমারির পাশে, আবার কখনো আমার পড়ার টেবিলের ওপর বসে থাকত। ও আমাকে শারীরিকভাবে সবসময় ছুতো না, কিন্তু ওর ওই উপস্থিতি, ওর ওই স্থির হয়ে দাঁড়িয়ে থাকাটা আমাকে মানসিকভাবে শেষ করে দিচ্ছিল। মাঝে মাঝে আমি শুনতাম ও অন্ধকারের ভেতর থেকেই খুব আদুরে গলায় আমাকে ডাকছে, রাইসা, আমার কাছে আয়, আমি তোকে অনেক সুখ দেব। আমি পাগল হয়ে যাচ্ছিলাম। আমি সারাদিন নিজের রুমে দরজা বন্ধ করে বসে থাকতাম। খাওয়া দাওয়া প্রায় ছেড়েই দিয়েছিলাম। আমার চুলগুলো জট পাকিয়ে যাচ্ছিল। আমাকে দেখলে মনে হতো আমি কোনো মারাত্মক রোগে ভুগছি। ঘটনার ঠিক 15 দিন পরের কথা। আমি এই কয়দিনে একটা জিনিস খেয়াল করেছিলাম, আমি যদি রাতে লাইট জ্বালিয়ে রাখি বা কোরআন তেলাওয়াত প্লে করে রাখি, তাহলে ওই জিনিসটা আমার খুব কাছে আসতে পারত না। ও শুধু দূর থেকে দাঁড়িয়ে দেখত। কিন্তু শয়তান সবসময় সুযোগের অপেক্ষায় থাকে, আর সেই সুযোগটা ও পেয়েছিল সেদিন রাতে। সেদিন রাত হয়তো 12টা বাজে। আমার প্রচণ্ড মাথা ব্যথা করছিল। আমি বাথরুমে গেলাম চোখে মুখে একটু ঠান্ডা পানি দেওয়ার জন্য। আমাদের বাথরুমটা বেশ বড়, আর বেসিনের ওপর একটা বড় আয়না ছিল। আমি মুখে পানি দিয়ে যখন তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে আয়নার দিকে তাকালাম, হঠাৎ বাথরুমের লাইটটা কয়েক সেকেন্ডের জন্য দপদপ করে উঠল। আর আলোটা স্থির হতেই, শাহাদাত ভাই, আমি চিৎকার দিতে চেয়েছিলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো আওয়াজ বের হয়নি। আমি দেখলাম আয়নায় আমার প্রতিবিম্বের ঠিক পেছনে, বাথরুমের দরজার কাছে সেই বিশাল কালো ছায়াটা দাঁড়িয়ে আছে। আজ ওর আকারটা আগের চেয়েও অনেক বড় আর স্পষ্ট লাগছিল। ওর দুটো জ্বলন্ত লাল চোখ আয়নার ভেতর দিয়ে সোজা আমার দিকে তাকিয়ে আছে। আমি আতঙ্কে জমে গেলাম। আমি খুব সাবধানে কাঁপা কাঁপা শরীরে পেছনে তাকালাম। কেউ নেই। বাথরুমের দরজা সম্পূর্ণ ফাঁকা। কিন্তু আমি যখন আবার আয়নার দিকে তাকালাম, ছায়াটা তখনও আয়নার ভেতরে দাঁড়িয়ে আছে। আর এবার ছায়াটা আমার দিকে এগোতে শুরু করল। আয়নার ভেতর দিয়ে আমি দেখলাম ও আমার একদম ঘাড়ের কাছে এসে দাঁড়ালো। আর ঠিক সেই মুহূর্তে বাস্তবে আমি অনুভব করলাম কেউ একজন আমার পেছনের খোলা চুলগুলো হাত দিয়ে খুব আলতো করে সরিয়ে দিল। ওর ওই বরফ শীতল হাতের স্পর্শ আমার ঘাড়ে এসে লাগলো। আমি আর সহ্য করতে পারলাম না। আমি বাথরুমের দরজা খুলে দৌড়ে বের হওয়ার জন্য হাতলটা ঘোরাতেই ঠাস, কে যেন বাইরে থেকে সজোরে দরজাটা টেনে ধরল। আমি তো দরজা লক করিনি, শুধু ভেজানো ছিল। কিন্তু এখন মনে হচ্ছিল কেউ যেন বাইরে থেকে দরজাটা শক্ত করে চেপে ধরে আছে। মা, আব্বু, দরজা খোলো, ও আমাকে মেরে ফেলবে। আমি দরজায় পাগলের মতো থাবা মারছিলাম আর কাঁদছিলাম। কিন্তু আমার গলা থেকে যে আওয়াজটা বের হচ্ছিল, সেটা যেন বাথরুমের দেওয়াল ভেদ করে বাইরে যেতে পারছিল না। আর তখন আমার ঠিক কানের কাছে সেই পৈশাচিক গলাটা ইকো হতে শুরু করল। তুই কোথায় যাবি রাইসা? আমি তোকে কত ভালোবাসি, আর তুই আমার থেকে পালাতে চাস। আজ রাতে তুই শুধু আমার হবি। এই কথার সাথে সাথেই বাথরুমের লাইটটা দপ করে নিভে গেল। পুরো বাথরুম ঘুটঘুটে অন্ধকার। আমি ফ্লোরে বসে পড়লাম। আমি 2 হাত দিয়ে নিজের কান চেপে ধরে আল্লাহকে ডাকতে শুরু করলাম। কিন্তু হঠাৎ আমি অনুভব করলাম একটা বিশাল ভারী শরীর আমার ওপর এসে পড়ল। ওটা কোনো মানুষ ছিল না, ওটা ছিল একটা বরফের মতো ঠান্ডা জ্যান্ত মাংসপিণ্ড।
ওর ওই লোমশ ধারালো নখগুলো হাতগুলো আমার হাত দুটোকে ফ্লোরের সাথে শক্ত করে চেপে ধরল। আমি নড়তে পারছিলাম না। আমি চিৎকার করার চেষ্টা করলাম, কিন্তু ও একটা ঠান্ডা হাত দিয়ে আমার মুখটা চেপে ধরল। ওর শরীর থেকে পচা মাংস আর পুরনো সালফারের বারুদের এত তীব্র একটা গন্ধ আসছিল যে আমার মনে হচ্ছিল আমি বমি করে দেব। ও আমাকে ফ্লোরের সাথে এমনভাবে চেপে ধরেছিল যে আমার পাঁজরের হাড়গুলো মরমর করে শব্দ করছিল। সাদাত ভাই, আমি একজন মেয়ের কাছে তার সম্মান, তার পবিত্রতা পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ। আর সেই রাতে ওই অন্ধকার বাথরুমে একটা অদৃশ্য পৈশাচিক সত্তা আমাকে সেই চরম অপবিত্রতার দিকে ঠেলে দিচ্ছিল। আমি ওর হাত থেকে বাঁচার জন্য ছটফট করছিলাম, আমি পা ছুটছিলাম, কিন্তু একটা মানুষের শক্তি কোনো জিনের শক্তির কাছে কিছুই না। ওর মুখটা আমার কানের একদম কাছে নিয়ে এসে পশুর মতো গোঙানি দিয়ে হাসতে লাগল। আমি বুঝতে পারলাম আজ আমার আর বাঁচার কোনো উপায় নেই। আমি চোখ বন্ধ করে শেষবারের মতো আমার আল্লাহকে ডাকলাম। আমি আমার সর্বশক্তি দিয়ে মনের গভীর থেকে সূরা ফালাক আর সূরা নাস পড়ার চেষ্টা করলাম। কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। আমি মনে মনে এটা বারবার রিপিট করছিলাম। আমার পড়ার সাথে সাথেই আমি অনুভব করলাম ওর শরীরের ওই বরফ শীতল চাঁদটা যেন একটু একটু করে হালকা হচ্ছে। ও যেন যন্ত্রণায় ছটফট করতে শুরু করেছে। ও আমার মুখ থেকে হাতটা সরিয়ে নিল, আর আমি সেই সুযোগে আমার জীবনের সবচেয়ে বিকট চিৎকারটা দিলাম, আব্বু! আমার ওই চিৎকারে বাথরুমের দরজাটা সজোরে বাইরে থেকে খুলে গেল। আমার ওই গগন বিদারী চিৎকারে বাথরুমের দরজাটা সজোরে বাইরে থেকে খুলে গেল। আমার বাবা আর মা পাগলের মতো ছুটে এলেন। বাথরুমের লাইটটা বাবা অন করতেই আমি দেখলাম সেই কালো ছায়াটা ফ্লোর থেকে এক লাফে ভেন্টিলেটরের দিকে উড়ে গেল এবং বাতাসের মতো মিলিয়ে গেল। আমি ফ্লোরের ওপর কুঁকড়ে শুয়েছিলাম। আমার জামা কাপড় এলোমেলো, সারা শরীর ঘামে ভিজে একাকার। আমি হাউ মাউ করে কাঁদতে কাঁদতে আমার মায়ের বুকে ঝাঁপিয়ে পড়লাম। মা আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। রাইসা, কি হয়েছে মা তোর? তুই ফ্লোরে পড়ে আছিস কেন? বাবা অবাক হয়ে বাথরুমের চারদিকে তাকাচ্ছিলেন। হঠাৎ বাবার চোখ গেল আমার ডান হাতের দিকে। আমার ডান হাতের কবজিতে এবং গলার কাছে কালচে লাল রঙের ধারালো নখের আঁচড়ের দাগ। জায়গাগুলো থেকে হালকা রক্ত বেরোচ্ছে। বাবা আর মা বুঝতে পারলেন আমি কেন ভয়ে অজ্ঞান হইনি। কেউ একজন সত্যি সত্যিই আমাকে আক্রমণ করেছিল, আর সে কোনো মানুষ ছিল না। সেদিন রাতেই আমাকে আমার বাবা মায়ের রুমে নিয়ে যাওয়া হলো। বাবা সারা রাত কোরআন তিলাওয়াত করলেন। আমি মায়ের বুকে মুখ লুকিয়ে শুধু কাঁপছিলাম। ওই পচা গন্ধটা আর ওই বরফ শীতল হাতের স্পর্শটা আমি কিছুতেই আমার শরীর থেকে মুছতে পারছিলাম না। পরদিন সকালে বাবা আর দেরি করলেন না। তিনি মোহাম্মদপুর থেকে একজন খুব পরিচিত এবং পরহেজগার আলেমকে, হুজুরকে আমাদের বাসায় নিয়ে এলেন। হুজুর আমাকে দেখে একটা দীর্ঘশ্বাস ফেললেন। তিনি আমার চোখের দিকে তাকিয়ে বললেন, মা, তুমি তো অনেক বড় বিপদে পড়েছ। তোমার উপর যে নজর দিয়েছে সে কোনো সাধারণ ভূত বা প্রেত নয়, সে হলো আশিক জিন। আমার বাবা চিন্তিত হয়ে জিজ্ঞেস করলেন, হুজুর, আশিক জিন কি? ও আমার মেয়ের ক্ষতি করতে চায় কেন? হুজুর বললেন, আশিক জিন হলো সেই জিন যারা মানুষের প্রেমে পড়ে। এরা সাধারণত বয়ঃসন্ধিকালের ছেলে বা মেয়েদের ওপর নজর দেয়। এরা যখন কাউকে পছন্দ করে ফেলে তখন তারা চায় ওই মানুষটা যেন শুধু তাদেরই থাকে। তারা ওই মানুষের শরীর আর মন দুটোই দখল করতে চায়। আপনার মেয়ে হয়তো কোনো নির্জন জায়গায় সন্ধ্যায় বা রাতে কড়া পারফিউম বা সুগন্ধি মেখে গিয়েছিল, আর তখনই এই জিনটার নজর ওর ওপর পড়ে। আমার সাথে সাথেই সেই সাভারের বিয়ের অনুষ্ঠানের রাতের কথা মনে পড়ে গেল। সেই পুরনো বটগাছ, কড়া পারফিউম আর কানের কাছে শোনা সেই শীষ দেওয়া শব্দ। হুজুর আমাকে বললেন, মা, তুমি খুব ভাগ্যবতী যে তুমি ওই সময় আল্লাহকে স্মরণ করেছিলে এবং দোয়া পড়েছিলে, না হলে কাল রাতে ও তোমার শরীরের চরম ক্ষতি করে ফেলত। কিন্তু ও এত সহজে হাল ছাড়বে না। ও আজ রাতে আবার আসবে। ওকে চিরতরে তাড়ানোর জন্য আমাদের আজ রাতেই একটা ব্যবস্থা করতে হবে।
সেদিন রাতে হুজুর আমাদের বাসাতেই থাকলেন। আমরা আমার রুমের সব ফার্নিচার একপাশে সরিয়ে ফেললাম। হুজুর ঘরের চার কোনায় কিছু পানি ছিটিয়ে দিলেন, হয়তো পড়া পানি ছিল। উনি আমাকে বললেন, মা, আজ রাতে তুমি আমার বিছানায় একা শোবে, ভয় পেও না। আমি আর তোমার বাবা এই রুমের বাইরেই থাকব, কিন্তু তুমি যেন 1 সেকেন্ডের জন্য ভয় না পাও। তুমি যদি ভয় পাও তাহলে ও আরও শক্তিশালী হবে। রাত 12টা পার হলো, 1টা, 2টো। আমি বিছানায় শুয়ে শুধু আয়াতুল কুরসি পড়ছিলাম। আমার হার্টবিট তখনও স্বাভাবিক হচ্ছিল না। ঠিক রাত 2:30-এর দিকে হঠাৎ করে আমার রুমের এসিটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল, আর আমার রুমের তাপমাত্রা অস্বাভাবিকভাবে কমে গেল। আমার মুখ দিয়ে নিঃশ্বাসের সাথে সাদা ধোঁয়া বের হতে লাগলো। আমি বুঝতে পারলাম ও চলে এসেছে। আর ঠিক তখনই আমার খাটের এক পাশটা ধীরে ধীরে নিচে দেবে যেতে শুরু করলো। আমি চোখ শক্ত করে বন্ধ করে ফেললাম। আমি অনুভব করলাম সেই বরফ শীতল লোমশ হাতটা আমার পায়ের কাছে এসে পড়ল, আর আমার কানের কাছে সেই পৈশাচিক গলাটা ফিসফিস করে বলে উঠল, তুই আমাকে ধোঁকা দিতে চাস রাইসা? তুই ওই হুজুরকে এনেছিস আমাকে তাড়াতে। আমি আজ তোর সাথে সাথে এই বাড়ির সবাইকেই শেষ করে দেব। কথাটা শেষ হওয়ার সাথে সাথেই আমার রুমের দরজাটা বাইরে থেকে সজোরে ধাক্কা খেতে লাগলো। ঠাস ঠাস ঠাস। বাইরে থেকে হুজুর আর আমার বাবার গলা শোনা যাচ্ছিল। হুজুর খুব জোরে জোরে কোরআন তিলাওয়াত করছিলেন, কিন্তু জিনটা আজ যেন পাগলা কুত্তার মতো রেগে গিয়েছিল। ও হঠাৎ করে আমার গলাটা 2 হাত দিয়ে শক্ত করে চেপে ধরল। আমি শ্বাস নিতে পারছিলাম না, আমার চোখ দুটো উল্টে আসছিল। আমি হাত পা ছুঁড়ে বাঁচার চেষ্টা করছিলাম। ঠিক সেই মুহূর্তে আমার রুমের দরজাটা সজোরে বাইরে থেকে খুলে গেল। হুজুর আর আমার বাবা রুমের ভেতর ঢুকলেন। হুজুর হাতে একটা তসবি নিয়ে আমার খাটের দিকে আঙুল তুলে বজ্র কণ্ঠে সূরা বাকারার শেষ 2 আয়াত পড়তে শুরু করলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুরের পড়ার আওয়াজটা এতই শক্তিশালী ছিল যে পুরো ঘরটা যেন কেঁপে উঠতে শুরু করলো। আমার গলার ওপর থেকে ওই বরফ শীতল চাপটা এক ঝটকায় ছুটে গেল। আমি দেখলাম ওই বিশাল কালো ছায়াটা আমার খাট থেকে ছিটকে ফ্লোরে গিয়ে পড়ল। ও যন্ত্রণায় ছটপট করছিল। ওর মুখ থেকে একটা বিকট গর্জনের মতো শব্দ বেরোচ্ছিল, যা মানুষের কানের পর্দা ফাটিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। হুজুর এক চুলও নড়লেন না, উনি ওনার পড়া চালিয়ে গেলেন। আর ঠিক তখন বন্ধ ঘরের ভেতর হঠাৎ করে শো শো করে ঝড়ো বাতাস বইতে শুরু করলো। আমার ড্রেসিং টেবিলের জিনিসপত্র ছিটকে নিচে পড়ে যেতে লাগলো। আর তারপর চোখের পলকে একটা বিশাল আগুনের ফুলকির মতো ফ্ল্যাশ করে সেই কালো ছায়াটা জানালার কাঁচ ভেঙে বাইরে মিলিয়ে গেল। জানালার কাঁচগুলো ঝনঝন করে ভেঙে ফ্লোরে ছিটকে পড়ল, আর পুরো ঘরটা আবার শান্ত হয়ে গেল। আমি কাশতে কাশতে আমার বাবার বুকে গিয়ে আছড়ে পড়লাম। হুজুর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আলহামদুলিল্লাহ, ও পালিয়ে গেছে, ওর অসুখ চুক্তি ভেঙে গেছে, ও আর এই বাড়িতে ফিরে আসতে পারবে না। সেই রাতের পর আমি 1 সপ্তাহ জ্বরে ভুগেছিলাম। বিজ্ঞান হয়তো বলবে আমি হ্যালুসিনেশন দেখেছি, স্লিপ প্যারালিসিসের কারণে আমার ব্রেন এইসব ছবি তৈরি করেছিল, কিন্তু আমি তো জানি আমি কি ফেস করেছি। আমার গলার ওপর ওই কালচে নীল রঙের আঙুলের দাগগুলো আর জানালার ওই ভাঙা কাঁচ, এগুলো তো কোনো মনের ভুল হতে পারে না। আজ 2 বছর পার হয়ে গেছে, আমি এখন পুরোপুরি সুস্থ। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি এবং রাতে ঘুমানোর আগে সব দোয়া পড়ে নিই। কিন্তু শাহাদাত ভাই, আমি একটা চরম সত্য বুঝতে পেরেছি, অন্ধকার কখনো পুরোপুরি শেষ হয় না, সে শুধু অপেক্ষা করে। আর আজও যখন আমি রাতে একা ঘুমাতে যাই, মাঝে মাঝে যখন চারদিক খুব নিস্তব্ধ থাকে, আমার মনে হয় আমার খাকের পাশের খালি জায়গাটা একটুখানি নিচে দেবে গেছে, আর আমার ঘাড়ে সেই পচা মাংসের গন্ধওয়ালা ঠান্ডা নিঃশ্বাসটা এসে লাগছে, আর কেউ একজন অন্ধকারের ভেতর থেকে আমার দিকে তাকিয়ে হাসছে। আমি আমার গল্পটা এখানেই শেষ করছি। শাহাদাত ভাই, যারা রাতে একা ঘুমান, বিশেষ করে মেয়েদের, শুধু একটা কথাই বলবো, কখনো সন্ধ্যার পর কড়া সুগন্ধি মেখে কোনো পুরনো বা নির্জন জায়গায় যাবেন না। আর মাঝরাতে যদি কখনো দেখেন আপনার বিছানার একটা পাশ নিজে থেকে দেবে যাচ্ছে, তাহলে ভুল করেও চোখ খুলবেন না, কারণ হয়তো এই অন্ধকারের ভেতর কেউ একজন শুধু আপনার জন্যই অপেক্ষা করছে। ধন্যবাদ শাহাদাত ভাই, ভালো থাকবেন। ধন্যবাদ রাইসা, আমাদের সঙ্গে আপনার এই ভয়ঙ্কর অভিজ্ঞতাটি শেয়ার করার জন্য। প্রিয় শ্রোতা, স্তব্ধ হয়ে যাওয়ার মতো একটা অভিজ্ঞতা।
আশিক জিনের এই সাইকোলজিক্যাল হরর প্রমাণ করে যে শয়তান আমাদের শুধু ভয়ই দেখায় না, সে আমাদের শরীর এবং মনের ওপর পুরোপুরি দখল নিতে চায়। আজকের এই হাড়হিম করা ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ঘটনাটি যদি আপনাদের একটুও ভয় পাইয়ে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। এমন সব নতুন নতুন ভয়ঙ্কর সত্য ঘটনা শুনতে আজই আমাদের ভূত FM 9.8 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সাথে আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখুন যাতে কোনো নতুন এপিসোড মিস না হয়। আপনার বা আপনার পরিচিত কারোর সাথেও যদি এমন কোনো গা ছমছমে ঘটনা ঘটে থাকে তাহলে তা লিখে বা অডিও রেকর্ড করে আমাদের কাছে পাঠাতে পারেন। আপনি চাইলে আপনার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং ছদ্মনাম ব্যবহার করা হবে। ঘটনা পাঠানোর ঠিকানা bhutfm98bd@gmail.com। আর হ্যাঁ, আজকের এপিসোড শোনার পর যদি আপনি রাতে একা ঘুমানোর সময় অনুভব করেন আপনার বিছানার ওপর কেউ একজন এসে বসল, তাহলে ভুল করেও পাশ ফিরে দেখতে যাবেন না, কারণ সে হয়তো আপনার চোখের দিকে তাকানোর জন্যই অপেক্ষা করছে। আপনি শুনছিলেন ভূত FM 9.8, ভয়, রহস্য আর অজানার ঠিকানা। শুভরাত্রি।